বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, এসএসসি 2027 ব্যাচের সকল ছাত্রছাত্রীদের জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত হাসান। আজকে তোমাদের পড়াবো জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ সম্পর্কে। জীবন পাঠ নিয়ে আমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানে বহুত আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমরা বইয়ের পাঠ্য বই অনুসারে কোন কোন টপিক পড়া প্রয়োজন এবং কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে, আমরা সে সম্বন্ধে বিস্তারিত আজকে এই ক্লাসে শেষ করার চেষ্টা করব। তো আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটি খুবই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে করবে। তো চলো শুরু করা যাক। জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম জীবন পাঠ। চলো এর পর্যায়ে প্রথমে আমরা শুরুতে কিছু টপিক সম্বন্ধে পড়ে নিই। মানব সভ্যতার বিকাশের বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন করা, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা করা। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এ অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহের নাম এবং জীবের নামকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। এখন যদি আমি বিস্তারিত বলতে যাই, এ অধ্যায়ের শুরুতে আমরা কয়টি টপিক নিয়ে আলোচনা করব এবং কোন কোন টপিক শিখব, তাহলে আমরা সবাই খাতায় লিখতে পারি, খাতায় সবাই নোট ডাউন করে নিতে পারি। প্রথম অধ্যায়, এ অধ্যায়ে আমরা শিখব হচ্ছে জীববিজ্ঞানের সংজ্ঞা, জীববিজ্ঞানের সংজ্ঞা। আর কি শিখবো বলো তোমরা? আর শিখবো শাখাসমূহের নাম। এরপরে শিখব কি? জীবের নামকরণ। তাহলে আমরা সবাই খাতায় নোট ডাউন করে নেই। আমরা এই অধ্যায়ে শিখব জীববিজ্ঞানের সংজ্ঞা, জীব শাখাসমূহের নাম এবং জীবের নামকরণ। তাহলে আমরা আমাদের মূল টপিকে এবার আলোচনায় চলে যাব। দেখো এরপরের পেজে আছে, দেখো খেয়াল করো। আমরা প্রথমে একটু পড়ে নেব এবং বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবে এবং ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবে। যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো উল্লেখ করবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, জীববিজ্ঞানের ধারণা। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা হচ্ছে জীব। তাহলে এখন যদি বলতে চাই যে যাদের জীবন আছে তারা কি বলছে এখানে? তারা হচ্ছে জীব। আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো হচ্ছে জড়। এগুলো আমরা খুবই ছোটোবেলা থেকেই আমরা জেনে আসছি। মোটা থেকে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে বলতে পারি আমরা কয়টি ভাগে ভাগ করা যেতে পারে? দুটি ভাগে। একটা হচ্ছে জীব এবং অপরটি হচ্ছে জড়। কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথাও জড় অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময়ই বলা মুশকিল। আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়মে যা কিনা জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে। তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান, তাহলে প্রথমে কি বলছে? জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান থাকা জরুরি। এখন যদি বলতে চাই যে তোমরা যদি শুধু মনে করো যে আমরা জীববিজ্ঞানই শিখব, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। একটি সাবজেক্টের সাথে আরেকটি সাবজেক্ট পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমাদের জীববিজ্ঞান যদি ভালোভাবে জানতে হয়, প্রথমে জানা প্রয়োজন ভৌতবিজ্ঞান তথা কোনটা বলছে? পদার্থবিজ্ঞান, এবং কোথায়? রসায়নের জ্ঞান থাকা জরুরি। তাহলে রসায়ন এবং পদার্থবিজ্ঞান সম্বন্ধে বিস্তর আলোচনা আছে, সেগুলো আমরা পরবর্তী সময়ে জানব। দেখো, কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন। তাহলে নিষ্প্রয়োজন বলতে এখানে কি বোঝাচ্ছে? এটা অবশ্যই প্রয়োজন সেটা বোঝাচ্ছে। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসেবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। ঠিক যেমন হাইড্রোজেন অক্সিজেন নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি হয়। তাহলে হাইড্রোজেন এবং কিসের সমন্বয়ে বলো তো তোমরা? হাইড্রোজেন এবং অক্সিজেনের নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি হয়, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই হয় না। তাই জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশ জীব
গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্য উদ্ভব ঘটে যার জড় এবং গাঠনিক উপাদানের মধ্যে ছিল না। এখন দেখো, জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীবজগৎ জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয়, কি বলা হয় বলো তো? বায়োলজি। তোমরা কমেন্টে এগুলো লিখবে, আশা করি তোমরা লিখবে। জীব ইংরেজিতে বলা হয় কি? বায়োলজি। এটি গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস এবং লগস, অর্থাৎ কোন কোন শব্দ থেকে। এখন যদি আমরা খাতায় একটু বলি, এই যে জীববিজ্ঞান, জীববিজ্ঞানকে কি বলা হয়? জীববিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি। তাহলে বায়োলজি শব্দের উৎপত্তি 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 কোথা থেকে? বায়োস। বায়োস শব্দের অর্থ কি বলছি? জীবন। আর লগস শব্দের অর্থ কি? জ্ঞান। তাহলে জীবন সম্বন্ধে আমরা যে জ্ঞান এই বই থেকে আহরণ করব তাই হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। এখন দেখো, এটি গঠিত হয়েছে কোন শব্দ থেকে? এই শব্দটি গঠিত হয়েছে বায়োস এবং লগস শব্দের সমন্বয়ে, যা গ্রিক ভাষা থেকে আগত। ভাষা থেকে আগত। তাহলে এই শব্দটি কোথা থেকে এসেছে? আমরা গ্রিক শব্দ বা গ্রিসের বা ফ্রান্সের শব্দ থেকে এসেছে। দেখো, শব্দ দুটির সংযোগের মাধ্যমে যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতার জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবুও জ্ঞানের এ শাখায় বিজ্ঞানের জন্য তা অপরিহার্য ছিল। তাহলে এখন আমরা দেখো জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলোচনা করব। এখনও তোমরা যদি মনে করো যে স্যার হয়তো শুধু বই রিডিং পড়াচ্ছেন, আসলে না। আমরা জীববিজ্ঞানের শুরু এবং এর বিস্তারিত আলোচনা শুরু করব, তার আগে আমরা শুরু করছি আর কি, যে জীববিজ্ঞান কাকে বলে এবং আমরা যে এই সম্বন্ধে পড়ব সেই পুরোপুরি একটু ধারণা নিয়ে আমরা সেখান থেকে নতুন কিছু শিখব। দেখো, জীববিজ্ঞানের শাখাগুলো। জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালে দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী। তাহলে এখন উদ্ভিদ, আমরা এর আগে পড়ে আসলাম কি জীববিজ্ঞানের যে প্রধান দুটি বিষয়, সেটা হচ্ছে জড় এবং জীব। তাহলে এখন উদ্ভিদ এবং প্রাণী বলা হচ্ছে। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। কয়টি শাখায় বলছিলাম? দুটি শাখায়। দুটি শাখা কি কি দেখো, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং আরেকটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানকে আমরা যদি বলতে চাই, তাহলে জীববিজ্ঞানকে প্রাচীনতম সময়ে দুটি শাখায় ভাগ করা হতো। দুটি শাখায় ভাগ করা হতো। তাহলে এই দুটি শাখা কি কি? এক নম্বর যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এবং অপরটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে এখন যদি আমরা বলতে চাই যে উদ্ভিদ কোনগুলো এবং প্রাণী কোনগুলো, উদ্ভিদ যদি বলতে চাই তাহলে উদ্ভিদ যাদের, এখানে একটা জিনিস খেয়াল করো, উদ্ভিদের কিন্তু জীবন রয়েছে, তারা নড়াচড়া করতে পারে না এবং চলাচল করতে পারে না। তাছাড়া তাদের জীবন ধারণের সমস্ত প্রয়োজন তারা তারা তাদের নিজেদের মাধ্যমেই তারা সম্পূর্ণ করে। এবং প্রাণীরা কি করে? এরা নিজেরা চলাচল করতে পারে এবং বুদ্ধিভিত্তিক আছে অনেকে, যেমন মানুষ এবং অন্যান্য পশু পাখি যেগুলো আছে, এগুলো নিজের জীবন নিজের মতো চলাচল করতে পারে। এখন কথা হচ্ছে, এ রীতি এখনও কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে দুটি শাখায় ভাগ করে এখন আর পাঠ চলবে না। তার মানে এখন আরও বেশি ভাগ করা প্রয়োজন। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। আবার কখনো কখনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, তখন আর জীবের ধারণভিত্তিক শাখা লাগসই হয় না। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা
মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখন যদি বলি জ্ঞানের জ্ঞানের কি বলছে, জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত, প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে প্রধানত ভৌত এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ভৌত জীববিজ্ঞান, 2 নম্বর ফলিত জীব বিজ্ঞান। তাহলে ভৌত এবং ফলিত জীববিজ্ঞান। এখন আসো, তাহলে আমরা ধীরে ধীরে মূল পাঠের দিকে এগোচ্ছি। এবং দেখো, ভৌত শাখা বলতে যেসব শাখা বোঝানো হয় সেটা তার তাত্ত্বিক এবং ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকে তুলনায় বেশি গুরুত্ব দেয়। এখন আমরা দেখতে পাচ্ছি প্রয়োগটাই বড়, সেখানে হচ্ছে ফলিত শাখা। যেখানে প্রয়োগটাই বড় সেখানে সেটা হচ্ছে কি ফলিত শাখা। এখন ভৌত জীববিজ্ঞানের শাখাকে এখন আমরা যদি বই নিয়ে বসে থাকি এবং বই খাতা নিয়ে, তাহলে আমরা বই এখানে লিখে দিতে পারি 11টি শাখা। 11টি শাখা। তাহলে ভৌত জীববিজ্ঞানে টোটাল কয়টা শাখা নিয়ে আলোচনা করা হচ্ছে বলতো? 11টি শাখা। ভৌত জীববিজ্ঞানের শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে, এখন আমরা এটা দাগাই, ভৌত জীববিজ্ঞানের শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এতে সাধারণত নিচে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয়। দেখো, 1 নম্বর পয়েন্ট বলতেছে অঙ্গ সংস্থান। এখন যদি আমরা খাতায় এগুলো নোট ডাউন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? দেখো, বলতো কি করতে পারি? এখন আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? দেখো, পয়েন্ট দিয়ে লিখি ভৌত জীব বিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান, তাহলে ভৌত জীববিজ্ঞানের শাখা কতটি? 11টি। তাহলে 11টি কি আমরা এখানে শুধু, এখন দেখো আমরা শুধু কি শিখবো? লিখবো শুধু আমরা বোল্ড হরফে যেগুলো লেখা আছে সেগুলো। যেমন দেখো, অঙ্গ সংস্থান, ইংরেজিতে বলা হয় মরফোলজি। ইংরেজিতে কি বলা হয়? মরফোলজি। দেখো, এখন যদি অঙ্গসংস্থান বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই, তাহলে কি বলছে? জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বলা হয় বহি অঙ্গসংস্থান। বাহ্যিক বিষয় কোনগুলো? দেখো, আমরা যদি হাত, পা, নাক, চোখ, কান ইত্যাদি এগুলো নিয়ে বর্ণনা করি এবং এগুলো নিয়ে যেখানে বিস্তর আলোচনা করা হয় এবং এ সম্বন্ধে যেখানে জানা যায়, শেখা যায় এবং এ সম্বন্ধে আরও অনেক গভীরভাবে ভালো কিছু জানা যায়, সেটাকে বলা হচ্ছে বহি অঙ্গসংস্থান। এবং বহি অঙ্গসংস্থানকে ইংরেজিতে বলা হয় এক্সটার্নাল মরফোলজি। এবং অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্ত অঙ্গসংস্থান বিষয় বা ইন্টারনাল মরফোলজি বলা হয়। দেখো, তাহলে অন্ত অঙ্গসংস্থান বলতে কোনগুলো বোঝাচ্ছে? আমরা যদি বলি আমাদের দেহের ভিতরে কি কি আছে, তোমরা যদি একটু কমেন্টে লিখতে খুবই ভালো হতো। আমার মনে হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন করা উচিত। দেখো, অন্ত অঙ্গসংস্থান বিষয়ে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে দেহের ভিতরে অবস্থানরত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। যেমন উদাহরণ দেই, চলো, যকৃৎ, ফুসফুস, হার্ট, এগুলো নিয়ে যেখানে বিস্তারিত আলোচনা এবং অন্যান্য বিষয় সম্বন্ধে জানবো, সেগুলোকে বলা হয় ইন্টারনাল মরফোলজি। এখন তাহলে আমরা লিখতে পারি বহি অঙ্গ সংস্থান এবং কি অন্ত অঙ্গ সংস্থান।
তাহলে বহিরঙ্গ সংস্থান এবং অন্তঃঙ্গ সংস্থান। এরপর আসো শ্রেণীবিন্যাস বিদ্যা। কি আছে? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি এ শাখায় আলোচিত করা হয়। দেখো, জীবের শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন, একটু পরে আমরা এই বিষয় সম্বন্ধে আরও বিস্তারিত জানব। জীবের শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন? এই বিশাল জীবজগৎ এবং উদ্ভিদ জগৎ একত্রে অনেক উদ্ভিদ এবং জীবের অনেক উদ্ভিদ এবং জীব আমাদের এই পৃথিবীতে রয়েছে। তাহলে এখন তুমি একটু খেয়াল করো, আমরা যদি এই বিশাল জীবজগৎকে একটু জানতে চাই, আমাদের ইচ্ছে হলো আমরা একটু এই বিশাল জীবজগতের প্রাণী এবং উদ্ভিদগুলো সম্বন্ধে জানব। তাহলে আমরা যদি চাই যে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে, প্রত্যেকটির বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে মুখস্থ করে এবং এর বৈশিষ্ট্যগুলো মনে রেখে আমরা এই বিষয় সম্বন্ধে জানব, তাহলে এটা আমাদের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য অত্যাধিক কষ্টসাধ্য হয়ে পড়ে। সেজন্য বিজ্ঞানীরা ভেবেচিন্তে কী করেছেন দেখো, যে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি আবিষ্কার করছেন। এখানে কি করা হয়? জীবের শ্রেণীবিন্যাস করা হয়, তার বৈশিষ্ট্য, আকার, আকৃতি এবং অন্যান্য গঠনের উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিন্যাস করা হয় এবং তার চলাচল, খাদ্যাভ্যাস ইত্যাদি রীতিনীতি এই শাখায় আলোচনা করা হয়। এরপরে আসো, এরপরে কি রয়েছে দেখো, শরীরবিদ্যা। কি রয়েছে? শরীরবিদ্যা। শরীরবিদ্যাকে ইংরেজিতে বলা হয় ফিজিওলজি। কি বলা হয় বলো তো? ফিজিওলজি। দেখো, তোমরা বানানটি একটু খেয়াল করো, PHYSIOLOGY, ফিজিওলজি। জীববিজ্ঞানের জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন। আচ্ছা, শ্বসন সম্বন্ধে তোমরা কি জানো একটু আমাকে বলো তো? শ্বসন সম্বন্ধে কি জানো বলো, কমেন্টে লিখো। শ্বসন, শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচিত হয়। এছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণও এ শাখায় পাওয়া যায়। তাহলে শ্বসন কোনগুলা এবং রেচন কোনগুলো এবং সালোকসংশ্লেষণ কোনগুলা, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এটা কোথায়? শরীরবিদ্যাতে। এরপরে দেখো হিস্টোলজি। কি বলা হচ্ছে? হিস্টোলজি। জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয়। আচ্ছা, টিস্যু বলতে কোন টিস্যু বোঝায় তোমরা একটু আমাকে খুলে বলো তো। আচ্ছা, আমরা যে তাহলে এখানে হিস্টোলজিতে বলা হচ্ছে কি, টিস্যুসমূহের গঠন, মানে আমাদের প্রাণীদেহে টিস্যু, উদ্ভিদ দেহে টিস্যু এর গঠন, বিন্যাস এবং কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয়। এরপরে আসো এমব্রায়োলজি এবং জনন। এমব্রায়োলজিকে কি বলা হচ্ছে? ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা কোনটা? দেখো, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে এ শাখায় আলোচনা করা হয়। তাহলে ভ্রূণবিদ্যায় এখন যদি আমরা বলতে চাই কি কি নিয়ে আলোচনা করা হয়, দেখো, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, ভ্রূণের গঠন এবং পরিস্ফুটন এবং বিকাশ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি? ভ্রূণবিদ্যা। তাহলে কি বলা হচ্ছে? সেটাকে ভ্রূণবিদ্যা। এখন আসো, এরপরে আসছে কোষবিদ্যা বা সাইটোলজি। কি বলা হয়? সাইটোলজি। জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখার বিষয়। এরপরে আসছে দেখো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। কি আসছে দেখো? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। দেখো, জিন ও জীবের, এখন আমরা যে জিনটা পড়ছি এটা হচ্ছে মানবদেহের জিন। এটা আসলে আমরা যে জিন সচরাচর রাস্তাঘাটে বা অন্যান্য কোথাও দেখতে পাই বা ভয় লাগে যেগুলো দেখে আমরা, সেগুলো, সেই জিনটা এখন এই জিনটা নয়। তাহলে এই জিনটা কোথায়? এটা হচ্ছে মানুষের যে দেহের জিন। জিনের বংশগতিবিদ্যা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়। দেখো, এরপর আসে কি? বিবর্তনবিদ্যা। আচ্ছা, বিবর্তন শব্দের অর্থ সাথে তোমরা একটু সামঞ্জস্যপূর্ণ। দেখো তো, তোমরা খেয়াল করে দেখতে পারবে যে পূর্বে গ্রামগঞ্জের কথা একটু খেয়াল করে এখানে যদি নিয়ে আসি, তাহলে দেখো, পূর্বে হচ্ছে কি, যারা গ্রামগঞ্জে বসবাস করত, তারা এক সময় যখন যেভাবে বসবাস করত, ঠিক তার 100 বছর পরে কি সেভাবে এখন বসবাস করে? প্রশ্নের উত্তর দাও তো তোমরা কমেন্ট বক্সে। হ্যাঁ, কিন্তু না, তারা সেই ঠিক একইভাবে বসবাস করে না। কেন করে না জানো? এটা হচ্ছে তাদের বিবর্তন হয়। তারা নতুন কিছু শেখে এবং শিখে পরিবেশে সেইটার সাথে খাপ খাইয়ে মানিয়ে চলে। এটা হচ্ছে বিবর্তন। দেখো, পৃথিবীতে কি কি হচ্ছে দেখো, প্রাণের বিকাশ, জীবের বিবর্তন,
ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এই শাখার আলোচ্য বিষয়। এরপরে কি আসছে দেখো, বাস্তুবিদ্যা বা ইকোলজি। কি বলা হচ্ছে? ইকোলজি। এবার এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্ক কথাটার অর্থ কি জানা আছে তোমাদের? মানে এদের মধ্যকার সম্পর্ক। তাহলে প্রাকৃতিক পরিবেশ কোনগুলা? এই যে আমাদের চারপাশে যা কিছু আছে, গাছপালা থেকে শুরু করে সমস্ত যা কিছু আসে, এগুলো কিসে? এগুলো সবগুলোই প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে প্রাকৃতিক পরিবেশের এই উপাদানগুলো কোথায় আসছে দেখো, প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে সেটা কোথায় আলোচনা করা হচ্ছে? বাস্তুবিদ্যাতে বা ইকোলজিতে। এরপরে আসো এন্ডোক্রাইনোলজি। এরপরে কি? এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইন জীবদেহের হরমোন। আচ্ছা, কি প্রথমে কি বলা হচ্ছে? হরমোনের কার্যকারিতা বিষয়। তাহলে হরমোন কোনগুলা? আচ্ছা, খেয়াল করো একটু। আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন প্রকাশ পায়, যেমন ধরো চুলের রং, মাথার, তারপরে চোখের রং, দেহের আকৃতি, গায়ের রং ইত্যাদি, সেগুলো হচ্ছে বিভিন্ন হরমোনের মাধ্যমে এগুলো পেয়ে থাকে। হরমোনের মাধ্যমে আমাদের ছেলে হব না মেয়ে হব এ একটা উপাদান বা বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন ছেলেদের হরমোন আলাদা, মেয়েদের হরমোন আলাদা। বিভিন্ন কাজকর্ম করার জন্য বিভিন্ন ধরনের হরমোন প্রয়োজন হয়। সেগুলো কোথায় আলোচনা করা হয়? এন্ডোক্রাইনোলজিতে। কোথায় আলোচনা করা হয়? লিখো এন্ডোক্রাইনোলজি। এরপর আসো জীব ভূগোল। এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে। দেখো, জীবের বিস্তৃতি এবং কি সম্পর্কে? অভিযোজন সম্পর্কে। অভিযোজন শব্দের অর্থ হচ্ছে টিকে থাকা, মানে সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সেই পরিবেশে কি টিকে থাকা। অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় কোথায়? আমরা যদি আবারও দেখে আসি, জীব ভূগোল বা বায়ো জিওগ্রাফিতে এই সম্বন্ধে আলোচনা করা হয়। জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা। আচ্ছা, আজকের পর্বে আমরা এটুকুই পড়া শেষ করছি। পর্ব 2-এ আমরা ফলিত জীববিজ্ঞান সম্বন্ধে আরও বিস্তারিত জানব। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সকলের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী ভিডিও তোমরা কোনটার উপরে পেতে চাও এবং কোন বিষয়ে তোমাদের দুর্বলতা আছে সেটাও জানাবে। তবে আমি পর্যায়ক্রমিকভাবেই আমার ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো ইনশাআল্লাহ। তোমাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী। আসসালামু আলাইকুম।